আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? অবশ্যই ভালো আছেন। 1 মাস সিয়াম সাধনার পর আমাদের সবার জীবনে ঈদ আসে অনেক আনন্দ, হাসি খুশি আর ভালোবাসা নিয়ে। আমি শামীমা মিতা এই 1 মাস বিরতির পর আবার ফিরে এসেছি আপনাদের কাছে ওমেন্স ওয়ার্ল্ড নিয়ে। আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রতি রোববার বিকেল 5টায় আমি চলে আসি আপনাদের কাছে। সেই সাথে আপনাদের জন্য নিয়ে এসেছি অফুরন্ত ভালোবাসা, এবং আমার সাথে আজ এই স্টুডিওতে এমন দুজন মানুষ রয়েছেন যারা তাদের ভালোবাসার বন্ধনে একসাথে নিজেদেরকে বেঁধে রেখেছেন অনেক বছর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এই ঈদের বিশেষ অনুষ্ঠানে ওমেন্স ওয়ার্ল্ডে আমার সাথে রয়েছেন আমাদের কমিউনিটি দুজন প্রিয় মানুষ। আমি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। আমার সাথে রয়েছেন তানজিন বাড়ির সোমা। ঈদ মোবারক। যদিও অনেক আছি, ভালো আছি, যদিও অনেক দিন পর ঈদের। হ্যাঁ, ঈদের এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু যেহেতু এটা আমার প্রথম অনুষ্ঠান, ঈদের পরে ঈদের আমেজটা এখনো রয়ে গেছে। এবং সেই সাথে রয়েছেন, আমি যেটা বলেছি যে তারা দুজন একে অপরের সাথে ভালোবাসার বন্ধনে বেঁধে রেখেছেন নিজেদেরকে, পথ চলছেন একসাথে একে অপরের পরিপূরক হয়ে। তিনি হচ্ছেন আমাদের কমিউনিটি অত্যন্ত প্রিয় এবং আমাদের সবার প্রিয় মুখ ফজলুল বাড়ি বাবু। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কেমন আছেন? খুব ভালো লাগছে দুজনকে আমার এই অনুষ্ঠানে পেয়ে, ভীষণ ভালো লাগছে। কারণ সবসময় আমি কোনো বিশেষ অনুষ্ঠানগুলোতে চাই যে আপনাদের মতো যারা এখানে মানে কপতি রয়েছেন বা কাপল রয়েছেন তাদেরকে নিয়ে একটু আনন্দ, একটু গল্প, আড্ডা। তো আজ এই বিশেষ ঈদের আড্ডা, ঈদ পরবর্তী যে প্রথম অনুষ্ঠান আমার, আপনাদের দুজনকে পেয়ে খুবই ভালো লাগছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনাদেরও ভালো লাগবে, কারণ পুরো অনুষ্ঠান জুড়ে আমরা তাদের সাথে গল্প করবো এবং আড্ডায় গল্পে মেতে উঠবো। তা ঈদ কেমন হলো? আমি প্রথমে বাবু ভাইয়ের কাছে যাচ্ছি। ঈদ কেমন হলো? তো আসলে ঈদ মানেই হচ্ছে একটা আনন্দের ব্যাপার, সুখের ব্যাপার। সারা বছরই বলি, মানে সারা বছর না, জীবনের প্রতিটা মুহূর্তেই মানুষ যেভাবে নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে মানে পথ চলে, সেই জায়গা থেকে ঈদ, দুটো ঈদ আমাদের, আর বিভিন্ন দিবস আছে, সেই দিবসগুলোতে আমাদের যে আনন্দটা হয় সেটা আসলে আমাদের প্রাপ্য। কারণ অন্যান্য সময় তো আমরা এই জিনিসগুলো করতে পারি না, তো সেই জন্য খুব ভালো কেটেছে। ভালো ঈদটা অবশ্যই একটু বেশি ভালো হয়েছে, একটু বেশি, হ্যাঁ বেশি, হ্যাঁ লকডাউনটার পরে। হ্যাঁ, গত বছর যেমন আমরা কেউ ঘর থেকে বের হতে পারিনি, সেই তুলনায় এই বছর মানে ঈদটা যেন খুব বেশি একটু আনন্দ নিয়ে এসেছে আমাদের জন্য। ওই যে বললাম যে মানে আমরা সবাই এত বেশি মানে টাইট থাকি সব কিছুতে, সারা বিশ্বের মানুষই, মানে যার যার ধর্মের যার যার উৎসবেই বলি, এত বেশি আমরা মানে ইসের মধ্যে থাকি, নানান কিছুর মধ্যে থাকি। তো এই পার্বণগুলো যেগুলো আমাদের খুব আনন্দ দেয়, সেগুলো আমরা আনন্দ করবার চেষ্টা করি। যদিও গত বছর আপনি যেটা বললেন যে লকডাউনের কারণে জানলা দিয়ে দেখেছি কেমন হচ্ছে, সবসময় খুব ভালো করে বলেন, কিন্তু আজ খুব সুন্দর করে বলেছেন যে জানালা দিয়ে দেখেছি। আসলে এই বছর সেই জানালাটা যে খুলে আমরা ঘর থেকে বের হতে পেরেছি, তাই মনে হয় যে ঈদটা একটু খুব বেশি আনন্দ নিয়ে এসেছে, খুব বেশি আনন্দ নিয়ে এসেছে। আসলেই আমরা মানে স্বাধীনতাটা আমাদের ভিতরে ছিল, বাইরে বের হওয়ার, একজন আরেকজনের সাথে মিট করার, যার কারণে ওই স্বাধীনতাটার থেকেই কিন্তু আমাদের আনন্দটা অনেক বেশি বেড়ে গিয়েছে। তো এই যে লকডাউনের পরে এত বছর পর আপনাদের প্রথমে যেটা বলেছি, অনেক বছর একসাথে আছেন, ভালোবাসার বন্ধনে বেঁধে রেখেছেন একজন আরেকজনকে। তো কত বছর হলো যদিও আমি জানি, তারপর দর্শকদের উদ্দেশ্যে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, আপনাদের বিয়ে কত বছর হলো, আপনাদের এই পথ চলা? 27 বছর। বাবা ঠিক আছে, অবশ্যই থাকবে, জীবন মানে ঝড়ঝাপটা, বেঁচে থাকা মানে ঝড়ঝাপটা, এটা থাকবে। আর আমরা বলে থাকি যে ভালোবাসার কেমিস্ট্রিটা অনেক জমে ওঠে যখন নাকি সেখানে কিছু মান অভিমান, ঝড়ঝাপটা যেটা বললেন, হ্যাঁ ঝড়ঝাপটার পরেই ভালোবাসাটার অনুভূতিটা আরো তখন জমে ওঠে, যখন নাকি মান অভিমান, রাগ অনুরাগ আসে। তো এটা তো অবশ্যই জীবনের একটা পার্ট, তাই না? এবং অবশ্যই যদি ঝড়ঝাপটার পরিমাণ, যদি দর্শক মণ্ডলী যারা দেখছেন মানে খেয়াল রাখবেন, ঝড়ঝাপটার পরিমাণ যদি বেশি হয়ে যায়, যেমন সুনামি হলে সব ধ্বংস করে নিয়ে যায়, ঝড়ঝাপটার পরিমাণের একটা সীমানা থাকে, প্রত্যেকটা পরিসীমা থাকা উচিত। না, যেহেতু 27 বছর পার করে দিয়েছেন, এতে মনে হয় যে ঝড়ঝাপটা যেটাই আসুক আপনারা সেটাকে মোকাবেলা করে
এগিয়ে যেতে অবশ্যই। পেরেছেন, তাই না? 27 এটা বছর তো কিন্তু অবশ্যই অনেক সময়, অনেকটা সময়, অনেক অনেকটা সময়, সময়। হ্যাঁ। অনেকটা সময়। কিন্তু এখন সত্যি মনে হয় যে 27 বছর কিভাবে পার হলো, মনে হয় এই তো সেদিনের গল্প। সেদিনের গল্প। হ্যাঁ, সেদিনের তো গল্প। সেদিনের গল্প যদি একটু শুনি আমরা, যে এই আজকে 27 বছর পর যে ঈদ এবং 27 বছর আগের ঈদ হ্যাঁ, এবং 27 বছর বিয়ের আগে যে আপনি ছিলেন, মানে হ্যাঁ, এটা হ্যাঁ। আমি আপনার কাছে জানতে যাচ্ছি, বিয়ের আগের যে ঈদ, এই যে 3টা স্তর পার করে এসেছেন, তো এর মধ্যে পার্থক্যগুলো কেমন ছিল ঈদের? আল্লাহ, চমৎকার একটা প্রশ্ন মিতা ভাবি। সত্যি এটার পার্থক্য অনেক বেশি না, আবার পার্থক্যগুলো খুবই ছোট ছোট পার্থক্য, কিন্তু খুবই আনন্দদায়ক। ঈদের বিয়ের আগের ঈদ, তখন ছিলাম বাবা মার সাথে, হ্যাঁ, তখন আর আমরা 2টা ভাই আর আমি 1 বোন তো স্বাভাবিকভাবেই সেই সময়ের ঈদের আনন্দ বাবা মার সাথে, ভাই বোনের সাথে, আমার ঈদের আগের কেনাকাটা, ঈদের মানে আমাদের মধ্যে আমার বাবা মা নতুন কাপড় লুকিয়ে রাখা। হ্যাঁ, নতুন কাপড় লুকিয়ে রাখা, ঈদের আগের রাতে আমার খুব আলতা দেওয়ার শখ ছিল, আলতা, মেহেদি, এগুলা না হলে যেন ঈদ মনে হতো না। তো এই যে আনন্দটা, ঈদের দিন, চাঁদ রাতের দিন রাতে আব্বা একটা নতুন কাপড়, সবার দেয়া হয়েছে, কিন্তু আমার জন্য আলতা আর নতুন কাপড় বরাদ্দ থাকতো। আমি জানতাম যে আমার বাবা নিয়ে আসবে আমার জন্য। তো এই যে একটা অনুভূতি, ঈদের কাপড় লুকিয়ে রাখা, চাঁদ রাতে চাঁদ দেখতে ছাদের উপরে ওঠা, এবং চাঁদ দেখার পরে রমজানের রোজা শেষের গানটা বেজে সাথে হ্যাঁ, সাথে গাওয়া এবং সাথে সাথে গাওয়া, হ্যাঁ, সেটার যে কি অনুভূতি, সেই আমার কাছে কেন যেন মনে হয় মাঝখানেটা বাদ দিয়ে আমি এই সময়ের কারটা চিন্তা করি, আমার কিন্তু সেই অনুভূতিটা এখনো কাজ করে। মাঝখানে তো তারপর বিয়ে হলো, বিয়ের পরে হাজবেন্ডের সাথে ঈদ, তাই না? সেটা আপনাকে একটু, আপনার মাঝে একটু ইন্টারাপ্ট করি। এই যে আপনি যে বলেন বিয়ের আগে যখন বাবা আপনার জন্য আলতা এবং কাপড়টা নিয়ে আসতো, আসতো, তো হ্যাঁ। বিয়ের পরে কেমন হয়েছে যে মানে হাজবেন্ড আপনার যে চাহিদা, যে আপনি যেটা পছন্দ করতেন বিয়ে ঈদের জন্য, সেই বিষয়, সেই জিনিসটা সে নিয়ে আসছে, এমন সেই হয়েছে? জিনিসটা নিয়ে আসা ঠিক না, যে দুইজনেরই তো আনন্দ, দুইজন দুইজনকে বুঝি, যার কারণে যেমন এখানে নিয়ে আসাটা তো সেটা তো বাংলাদেশের ব্যাপার। এখানে তো ধরেন আমরা বিদেশি চাঁদ রাতে বিদেশের বাড়িতে, যখন অস্ট্রিয়াতে ছিলাম এই সুযোগ সুবিধাগুলো ছিল না, মেহেদি পাওয়া যেত না সেখানে। তো কিছু তো বাধা বিপত্তির মধ্যে দিয়েও তারপরে যে ঈদের কেনাকাটাটা দুইজন একসাথে করতাম, এটার যে আনন্দ, বাচ্চারা হওয়ার আগে, বাচ্চারা হওয়ার পরে মনে হয়েছে যে ঈদের আনন্দ টোটালটাই বাচ্চাদের জন্য। নিয়ে ওদের নতুন কাপড় পরানো, ওদেরকে শেখানো আমরা কিভাবে ঈদটা পালন করি, যার কারণে আমার ছেলে মেয়ে কিন্তু এখনো চাঁদ রাতটা ওদের খুব পছন্দ। মেহেদি পরা, বাবু মনে হয় কিছু বলবে। আসলে ছোটবেলার গল্পটা হ্যাঁ। আসলে সেটা অল্প। আমরা 7 ভাই বোন ছিলাম, 7 ভাই বোনের মধ্যে দেখা যেত আমরা 4 ভাই 3 বোন। তো 4 ভাইয়ের মধ্যে দেখা যেত যে আব্বা যখন কিছু করতো ঈদের সময় সব একই রকম। আমার এখনো খেয়াল আছে, আমরা তখন মানে আমার একই রকম কাপড়। জন্মগতভাবে আমি ঢাকাইয়া, ঢাকাইয়া বলতে একদম পুরনো ঢাকায় জন্ম, নবাবগঞ্জে জন্ম। তো আমার খেয়াল আছে যে আমি, আমার বড় ভাই, আমার ছোট ভাই, তখন একদম ছোটটা হয়নি, তো আপনার সবুজ শাড়ি দেখে আর কি মনে পড়লো আর কি। ওই সময় আব্বা খেয়াল আছে আমাদেরকে ওই একই ধরনের কাপড় কিন্তু সবুজ ছিল, মানে আমার আবার সবুজটা খুব প্রিয়, আমি জানি না কেন। যাক, আমি আজকে সবুজ পরেছি, আপনার আজকে হোস্টকে পছন্দ হয়েছে। আপনি এমনিও আমাদের সবার পছন্দের আমাদের মানুষ, সবার প্রিয় অমিতাভ ভাবি। পছন্দের মানুষ। তো ওই সময়ের আনন্দটা আসলে কোনো আনন্দই না আসলে ভাগ করার উপায় নাই, যে এটাকে এইভাবে ভাগ করার উপায় আছে, কিন্তু একই সাথে মেলানোর কোনো উপায় নাই। ওই সময় যেমন আমি যেমন স্টাফ কোয়ার্টারে থাকতাম, আজিমপুর স্টাফ কোয়ার্টারে, তো বন্ধু বান্ধব স্বাভাবিকভাবেই ছিল অনেক, পাশের বাসায়, সামনের বাসায়, ওই বাসায়, সেই পুরনো বাসায়। ঢাকার ছেলে যেটা আমি সুমা আপনার সাথে বলছি, যে পুরনো ঢাকার ছেলে মানে কিন্তু আমি চিন্তা করতে পারি যে তার কত ধুরন্ধর ছিল। এটা তো বলার অপেক্ষা রাখে না। ধুরন্ধরের কথা যদি বলে, দর্শক যারা দেখছেন তাদের অনেকেই হয়তো আমাকে জানেন, আমি কতটুকু ধুরন্ধর আপনারাই বলতে পারবেন, ওনারা যতই বলুক ভাই, আমি অতটা। আসলে সব অনুষ্ঠানে তো বাবু ভাই অ্যাজ এ সিঙ্গার হিসেবে এত ভালো সিঙ্গার, ভালো গান করে সেভাবে সবাই পরিচিত বাবু ভাই, সবাই তাকে সেভাবে চিনে। কিন্তু আজ কিন্তু একটু ডিফারেন্ট ভাবে এসেছে। যেমন আমি দর্শকদের বলছি যে উইমেন্স ওয়ার্ল্ড শুনে সে কিন্তু কোনোভাবে আসতে রাজি হয়নি, কোনোভাবে আসবে না। কিন্তু আমি নাছোবান্দা
এবং বলবো যে অবশ্যই আমার তার প্রতি আমার যে ভালোবাসা, সেই ভালোবাসার টানে, সেই ভালোবাসার দিয়ে আমি তাকে নিয়ে এসেছি। কথাটা তাই। সুতরাং আসতে বাধ্য হয়েছে, তার মানে অবশ্যই আমাদের এই যে ভালোবাসা বা এই যে সম্পর্ক, এই টানে কিন্তু চলে এসেছে। এই দুরন্তপনা সবকিছু কিন্তু এরপরেও আটকে গেছে সেখানে। দুরন্তপনা যে একদম ছিল না, যেমন আমি ঘরের মধ্যে সবচাইতে বোধহয় একটু মানে আব্বা ছিল খুব শাই প্রকৃতির মানুষ, আমার ভাই বোনরা অন্যগুলা কিন্তু এত শাই না, মানে আমার মতো। আমি খুব শাই ছিলাম, এই জন্য বলছি যে মানে মাঝে মধ্যে খুব চিন্তা করতাম। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমি ঢাকা লিটল থিয়েটারে যোগ দিই, মানে আমি কিন্তু থিয়েটার করা মানুষ, তো একজন থিয়েটার করা ছেলে বা মেয়ে এতটা শাই হবে এটা খুব অবাস্তব আমার কাছে মনে হয়। আমি চিন্তা করি কী করে স্টেজে গেলে কি সুন্দর নাটক করছি, ও ভুল করছে, ওর জায়গাটাকে আমি রিকভার করছি, তো সেই মানুষ আমি কি করে, মানে ঘরে মেহমান আসলে যেটা হইতো এক সময়, মেহমান আসতো একদিক দিয়ে, আব্বার আমি আর একদিক দিয়ে বের হয়ে যেতাম, এই ব্যাপার ছিল। সেই শাইনেসটা আমার বাচ্চারা পেয়েছে কিন্তু। হ্যাঁ, কিন্তু তার মানে এই না আমি খুব অসামাজিক না, মানুষ, আপনারা অবশ্যই কি ভাববেন না? এটা যেটা বললো বাবু ভাই, সেটা কিন্তু আমরা কখনো বুঝতে পারিনি। আমরা যারা চলি কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে আপনি দেখে, এটা কিন্তু ওই যে মানুষ দেখলে আপনি একদম বের হয়ে যাবেন, এটা বের হয়ে যাওয়া বলতে আমি বলেছি আজকে যেমন খুব স্পন্টেনিয়াস কথা বলতে পারছি, কথা বলাটা না আমি আসলে খুব সব কিছুতেই না আমি খুব গোছানো, তো এইটার পরে কি বলা যায় এরকম একটা ব্যাপার আমার সবসময় ছিল, যে কারণে ওই ব্যাপারগুলো আমার মধ্যে চলে আসতে হচ্ছে, বলতে পারি না বা করতে পারি, এখন পারি বলতে। আর দুরন্তপনার কথা যদি বলেন, ক্লাস 3-তে থাকতে যে ঘর ছেড়ে সার্কাস দলের সাথে পালিয়ে যায়, দুরন্তপনা আমার মধ্যে ছিল। মানে কিভাবে বলছি জানি না, যেহেতু সম্পর্কে ভাবি তো কিভাবে বলছে জানি না, তবে যদি ওইভাবে বলে থাকে ভাই সেই জায়গায় আমি নাই ভাই। না, এই ছোটবেলায় গল্প বা ঈদের গল্প এগুলো বলতে গেলে আসলে আমরা একদম ছোটবেলায় চলে যাই। কিন্তু এই যে আপনাকে যে কোয়েশ্চেনটা ছিল যে ছোটবেলা এবং মধ্য বয়সী এবং এখন এসে যে বাচ্চা কাচ্চা, আমার মনে হয় যে আমার সাথে একমত হবেন, এখন এসে যখন যেহেতু বাচ্চারা একটু বড় হয়ে গেছে, তো এখন মনে হয় আমাদের ঈদটা হয় ওটাই যে বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদেরকে শেখানো, তাদের পছন্দের কাপড়টা কিনে দেওয়া, তাদের পছন্দের কাজগুলো করে দেওয়া। আমার মনে হয় এখন এই বয়সে এসে হয়তো বাবু ভাইকে অতটা আপনি খেয়াল করেন না যে তার কি পছন্দ, তাই না? আসলে খেয়াল করি না, ঠিক না। আমি অনেক কিছুতে যেমন সরি, পৃথিবীতে প্রতিটা মানুষের মানে যতটুকু পাওয়ার দরকার তার চেয়ে বেশি কিন্তু পায়, আবার কিছু মানুষ আছে যারা পাই না। ওই কথাটা যখন চিন্তা হয় তখন মনে হয় যে আর কত। আচ্ছা, তাহলে আপনি কি বলবো, আপনি কতটুকু পেয়েছেন ভাবির থেকে? আপনি তো স্পেসিফিক আমাকে মানে ঝড়ের মধ্যে ফেলে দিয়েছেন। হ্যাঁ অবশ্যই না, আমি রামিনকে পেয়েছি, রাইমাকে পেয়েছি, এটা অনেক বড় ব্যাপার অবশ্যই। এটা তারপর আপনার যতটুকু মানে আশা ছিল বা আপনি যতটুকু স্বপ্ন ছিল কতটুকু ফুলফিল করতে পেরেছে সে? প্রতিটা মানুষের কিছু কিছু মানে আত্মতৃপ্তির যে ব্যাপার থাকে সেখানে, সেটা আপনিও স্বীকার করবেন, সময়ও স্বীকার করবে, আমাকেও প্রতিটা মানুষের স্বীকার করতে হবে নিজস্ব জায়গা থেকে যে আত্মতৃপ্তির ব্যাপার, সেখানে অনেক সময় অনেকটা দূরত্ব থেকে যায়। একদম পরিপূর্ণভাবে যারা বলে যে আমরা পরিপূর্ণ, আমি বলি যে তারা আসলে মিথ্যে বলে। না, সেই কথাটা ঠিক না, কারণ প্রত্যেককে ইন্ডিভিজুয়াল পারসন, তাই না? আমরা যতই হাজবেন্ড ওয়াইফ এটা আমরা একজন আরেকজনকে বুঝে মানিয়ে নিয়ে অনেক কিছু এভাবেই আমাদের সাথ দেওয়া, এভাবে চলি। হয়তো গ্যাপ ছিল, বাকি আছে, কিন্তু সেটু সাথ দিয়েছেন। আমি কিন্তু বলিনি যে আপনি 100% পেয়েছেন কিনা, আমি জিজ্ঞেস করেছি কতটুকু পেয়েছেন। হ্যাঁ 50% পেয়েছি, 60% বা মোটামুটি অনেকটাই পেয়েছি, হয়তো কিছু বাকি ছিল। হ্যাঁ সেটাই অবশ্যই পেয়েছেন। তারপর মানে 27 বছর, মানে আমরা যদি মানে অ্যাকর্ডিং টু মানে আমি যদি আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বলি, আল্লাহ তাআলা সারা বিশ্ব বানিয়েছে, সারা বিশ্বের মানুষকে আমাদের বানিয়েছে, এবং সেও কিন্তু অনেক কিছুতে আত্মতৃপ্তির অভাবে থাকে। কেন থাকে? যে কারণেই কিন্তু সে তার জন্য আমরা নামাজ পড়ি বাই করি, কিন্তু সেটা যখন করি না তখন কিন্তু তারও কিন্তু আত্মতৃপ্তির যে জায়গাটা ঘাটতি থেকে যায়, তাই না? অতএব বিশ্বের প্রতিটা জিনিস আল্লাহ তাআলা যাই করেছেন আমাদের মানুষের জন্য বলি, কি বলে প্রকৃতির জন্য বলি, সব জায়গায় একটা থাকি, এটা করার কিছু নাই। না অবশ্যই থাকবে। তারপরও তো অবশ্যই আলহামদুলিল্লাহ 27 বছর, আমি 25 বছর, আমি বলি যে আলহামদুলিল্লাহ। হয়তো 100% পায় না, যারা নাকি এত বছর 25 বছর 30 বছর সংসার করে একটা জায়গায় চলে এসেছে, তাদেরকে অবশ্যই বলবো যে এটা একটা বড় অনেক বড় 10 বছর 5 বছর তখনও বলা যায় না, তখন মানে যে অনেক কিছু পাইনি, ঘাটতি আছে, কি ঘাটতিটা কতটুকু পূরণ করতে পারবো তখন চিন্তা করছি। কিন্তু আমাদের যেহেতু 25 27 30 বছর হয়ে গেছে, তো যে ঘাটতিটা ছিল সেটা কিন্তু আমরা পূরণ করে নিয়েছি।
ভাবি কি একমত অনেকখানি, হবেন আমার হ্যাঁ, সাথে? সেই ঘাটতিটা আমরা অনেকখানি পূরণ করে নিয়েছি, কিন্তু তারপরেও এখনো মনে হয় যে, কারণ আমরা তো মানুষ, মানে ইন্ডিভিজুয়ালিটির দিক থেকে মনে হয় যে হয়তো এখনো কিছু বাকি আছে, আমরা সেটাই চেষ্টা করে যাচ্ছি সেটাই চেষ্টা করে যাচ্ছি পূরণ একটু করার। অন্য কথায় আসি যে এই যে মান অভিমান, প্রথমে যেটা বললাম যে অবশ্যই মান অভিমান বা না থাকলে এই জীবনে মানে সংঘর্ষ কিছু না থাকলে জীবনটা সুন্দর হয় না, পরিপূর্ণ হয় না। অনেক গানের কথাও তো আছে, বাবু ভাই তো কথা মানে গানের কথায় পড়ে যেভাবে গান লিখে এবং গান গায় তাতে তাকে কিছু বলে না, কথা আছে না যে অকারণের অভিমানে যতই ব্যথা পাও, মান কি জানো মিতালি মুখার্জি একটা গান, মানে মান ভাঙানো মিষ্টি ছোঁয়া ততই পেতে চাই, এই যে কথাটা। দুজনের মধ্যে যখন মান অভিমানটা হয় তখন কে আগে এই মিষ্টি ছোঁয়াটা কে এটা পেতে চায়, মানে কে ভাঙে মান অভিমানটা দুজনের মধ্যে? এটা আসলে এখন যেটা হয়ে গেছে, এখন এটা ছেলে মেয়েরাই আসলে এগুলো কাভার দেয়। হ্যাঁ, ছেলে মেয়েদের কষ্টগুলো হয়তো ফিল করতে হয় যে ওরা কষ্ট পাচ্ছে। মানে একটা সময়ের পরে যে যত জোর গলায় বলি, সে রবীন্দ্রনাথ হোক আর নজরুলই হোক, তাদের ওই একটা জায়গায় থাকে, যখন সন্তান সন্ততি চলে আসে আসলে ভালোবাসাটা সেখানে অনেকটা বেশি চলে যায়। করার কিছু নেই, এটা মানব প্রকৃতি এটা আমাদেরকে দিয়েছে। আপনি দেখেন একটা গাছ যখন বড় হয়, গাছ যখন ছোট থাকে, তার শাখা প্রশাখাকে কিন্তু বৃদ্ধি করার জন্য কিন্তু ভালোবাসে, মানে শিকড় থেকে ভালোবাসে। যখন অনেক বড় হয়ে যায়, শিকড় কিন্তু নিচের দিকে যতটা দিতে পারে উপরের দিকে কিন্তু ততটা দেয়, কিন্তু ততটা না। সবকিছুই তাই। এত সুন্দর করে কথা বলে বাবু ভাই, আমার মনে হয় দর্শক যারা আছে অনেক কিছু বাবু ভাইয়ের কথা থেকে অনেক কিছু শেখা এবং বোঝার ব্যাপার আছে। আর যেহেতু 27 বছর যারা নাকি নিউলি কাপল, যারা তারাও অনেক কিছু শিখে নেবে আপনাদের কাছ থেকে। ভাবিকে জিজ্ঞেস করছি, কখনো কি রাগ করে মানে কথা বলেন নাই, না খেয়ে থেকেছেন, এমন হয়েছে নাকি এটা হয়নি কখনো? না খায়া থাকছে বললে এমন কিছু দেই না ভাই। না, তুমি ভুলে গেছো, এখন তোমার মনে নাই। এখন যেমন রাগ করে আমি না খেয়ে থাকি না, কিন্তু বিয়ের পর প্রথম না খেয়ে থাকা হয়েছে। এটা সময়ের সাথে সাথে না খেয়ে থাকলে এটা কোনো ব্যাপার না, এটা মানে আপনার ইচ্ছা হয় না যে না খেয়ে থাকে, কি হবে রাগ করে? কি হবে এখন? এই যে ডিপেন্ডেন্সি, এই যে ভালোবাসা, এটাকেই কিন্তু ভালোবাসা, এটাকেই ভালোবাসা, এটা কিন্তু ভালোবাসা। তখন হয়তো রাগ করে ভালোবাসাটা পেতে চাইতাম যে কথা বলবো না, না খেয়ে থাকবো, তখন হয়তো সে আমাকে ভালোবাসে। কিন্তু এখন মনে হয় কি আমি মানে ভাবির কথার প্রেক্ষিতে এখন মনে হয় মানে কি বলে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ক্ষুধা লাগছে আপনি বাঁচলে বাঁচুন না, সেটা এরকম আর কি। সময় অনেক কিছু আস্তে আস্তে মানুষকে শিখিয়ে দেয়। এবার গানের কথা আসি। বাবু ভাই তো এত ভালো লিখেন, গান তো করেন, অবশ্যই ভালো লিখেন, আমি আপনার লেখার অনেক ভক্ত। এই লেখার ইন্সপিরেশন কোথা থেকে? লেখার ব্যাপারটা আসলে আমি আব্বার খুব ছন্দের ব্যাপার ছিল। আব্বা আম্মা দুজনের কণ্ঠ অসাধারণ ছিল, মানে এটা আমি আসলে সবসময় বলি, কারণ তাদের কাছ থেকেই তো পাওয়া আসলে জেনেটিক ব্যাপার। আব্বার গলার সাথে তো মানে কারোর মিল। আমার নানা খুব ভালো গান গাইতো, প্রচন্ড ভালো। মানে আপনি বাবা এবং মা দুদিক থেকে দুজনেই এত সুন্দর গান লিখতো, কবিতা লিখতো, ছড়া লিখতো। তো ছোটবেলায় ঠিক ওই রকম ভাবেই করতাম না, যেহেতু ওই গান করতাম, ওই গানের সাথে সাথে কিছু কিছু প্যারোডি টাইপ করা, সেইটার একটা অভ্যাস ছিল। তারপরে যখন ঢাকার লিটল থিয়েটার আসি, তখন থেকে আমার গান লেখার নেশাটা বেশি বাড়ে। কারণ লিটল থিয়েটার বিভিন্ন সময় বিভিন্ন দিবসগুলোতে, বিশেষ করে প্রতিষ্ঠাবার্ষিকীতে কিছু করার হলেই মানে বলতো যে বাবু তোমার কি কিছু করার আছে? তো আমি দেখতাম যে আমার খেয়াল আছে আমার প্রথম দুটো ছড়া গান ওই সময়ের করা। ওই থেকে আস্তে 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 প্রত্যেকটা জিনিস আসলে চর্চা। তবে যে কোনো কিছুর পেছনে, সেটা আপনিও স্বীকার করবেন যে আপনি যে উপস্থাপনা করছেন বা যাই করছেন, প্রত্যেকটা কিছুর প্রতি সাপোর্ট, যেটা পরিবার হয়ে গেলে পরিবারের সাপোর্টটা না থাকলে না আসলে অনেক কিছু সম্ভব হয় না, সম্ভব হয় না, একটা জায়গায় গিয়ে স্থির হয়ে যেতে হয়। তো সেই দিক থেকে হয়তো ছেলে মেয়েরা বোঝে না, বা ওই যে বললাম যে আমি একটু আগে বলছিলাম অনলাইনে কিন্তু অনেক কিছু বলে দেবো, আসলে অনেক কিছুই হয় যে লেখার ব্যাপারে যে উৎসাহের যে ব্যাপারটা অনেক সময় হয়তো হয় না। কারণ প্রবাস জীবনে যেটা হয় যে প্রত্যেককেই কাজ করতে হয়, প্রত্যেককেই ঘরে খুঁটিনাটি করতে হয়। তো সেইগুলোকে বাদ দিয়ে আমি আসলে প্রচণ্ড রকমের ভাবে নিজের গান লেখার ব্যাপার বা লেখার ব্যাপারে নিজের ব্যাপারে খুব কারোর ওইটা ভাবি না। মানে ওর ভিতরে আমি বলি যে আমি নিজেই তো দেখি পাশে থেকে যে এত গড গিফটেড একটা ব্যাপার ওর ভিতরে আছে লেখার, মানে মুহূর্তে ও বলে এই সেকেন্ডের মধ্যে এত সুন্দর করে জিনিস লিখে আমি সারপ্রাইজড হয়ে যাই। আমি বলি যে আল্লাহ, এত মানে
এই মানুষটার ভিতরে আছে, এত সুন্দর করে সে লিখে। মানে সেই পুরো পরিপূর্ণ সাপোর্টটা আপনি দিয়ে গেছেন তাকে। না সেটা তো অবশ্যই, সেটা অবশ্যই, কিন্তু তারপরেও ওর যে নিজস্ব নিজের ভিতর থেকে যেই জিনিসগুলো আসা অসম্ভব রকমের, কোনো কিছু দিয়ে ওটাকে আটকানো যাবে না। আসলে এত কোনো কিছু দিয়ে চমৎকার। আটকানো মানে কি, আপনি ধরেন একটা পাখিকে যদি আপনি বন্দি করে রাখেন, পাখি ভেতরে যতই সে খাবার পায়, যতই মুক্ত হাওয়ায় ডানা মেলে তার যে আনন্দ, বা মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নেওয়ার যে আনন্দ, খাঁচার ভেতরে কিন্তু হাওয়া যায়, কিন্তু তারপরেও কিন্তু সে চায় যে খাঁচার বাইরে গেলে আমি আরো শ্বাস প্রশ্বাসটা আমার ভালো হবে। এটা মানে তো এই বিষয়টা। বিয়ে করেছেন তো বোধহয় প্রেম করে, হ্যাঁ যেটা কথা শুনে মনে হচ্ছে। তো এই মানে গান পাগল মানুষ যে তার লেখালেখি বা গান গাওয়া এই দেখে কি ভালোবেসেছেন, প্রেমে পড়েছেন, নাকি অন্য কিছু? এই দেখে এইভাবেই একই, মানে গান, হ্যাঁ গানের থেকেই আসলে আমাদের দুইজনের পরিচয়। বাবু ভাই, বিয়ে পরে সে আপনাকে কতটুকু সাপোর্ট করেছে এই যে আপনি গান কন্টিনিউ করার জন্য? বিষয়টা কিন্তু বিয়ের আগে তাই বোধহয় যে বাবার সাপোর্ট পেয়েছেন, আমার বাবা মা, আমার এবং বিয়ের পরে ননাস। অবশ্যই ওয়াইফের সাপোর্ট ছাড়া আপনি এত দূর, বড় হ্যাঁ। তো কতটুকু আমি পেয়েছেন আসলে আপনি? গানের ক্ষেত্রে বা কালচারাল জায়গাটাতে কতটুক আমি আসলে আপনাদের ভালোবাসার কারণে আপনারা অনেক বলেন, কিন্তু আমি আসলে ততটা বোধহয় না। কারণ এখানে অনেক কিছুই থাকে, আমি যেটা বললাম যে সংসারের ঘাত প্রতিঘাতের কারণে অনেক সময় চাইলেও আমি কারো সাপোর্ট অর্জন করতে পারি না, এটাই স্বাভাবিক। আবার কেউ চাইলেও আমাকে সাপোর্ট দেবে সেভাবে পরিপূর্ণভাবে, সেটা সম্ভব, বাইরে সম্ভব না। তবে দেশে যদি হতো হয়তো বিষয়টা অন্য হতো, কারণ এইটাই হয়তো আমার কাজ হতো। কারণ আমি আসলে আজকে বলি আর কি দর্শকদের কাছে, আমি আসলে বাই বর্ন বোধহয় আমি একজন গানের মানুষ, মানে লেখালেখির মানুষ। অন্য জায়গাটাতে গিয়ে না আমি আসলে বোধহয় ওই বন্দি পাখির মতন একটা ব্যাপার। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, প্রত্যেকটা মানুষকেই যে তার পরিপূর্ণতা অর্জন করতে হবে এরকম কোনো ব্যাপার না। যার লেখার আগ্রহ আছে সে লিখবেই, আমিও লিখি। এই মাঝে সংসার জীবন হ্যাঁ। ঘাত প্রতিঘাত অনেক কিছু মাঝে অবশ্যই মাঝে সময় বের করে আপনাকে করতে হচ্ছে। আমি এবার বাবু সোমা ভাবি আপনার কাছে জিজ্ঞেস করছি যে সব তো হ্যারি ইজি গাইতেছেন, না। ওমেন্স ওয়ার্ল্ড, এক পুরুষ মানুষ ভাই যাই জিগাইতেছে, উনি যাই জিজ্ঞেস করছেন সবই তাকেই জিজ্ঞেস করছেন, না, আমি মাঝখান দিয়ে শুধু না 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 ওই পরে তো আপনার কাছে আসছে সবকিছু। আজকে আপনি যেখানে এসেছেন, হ্যাঁ অবশ্যই আপনি যেখানে এসেছেন, আপনি অবশ্যই একজন কাজ করছেন, এনএসএসি জব করছেন, আপনি গানও করছেন, সেই সাথে আপনি নিজস্ব একটি বিজনেস আছে। এই বিজনেসে কিভাবে আপনার কাছে আসছে দেখেন, তার প্রতিটি জায়গাতেই আপনি আসছেন। এই যে ওমেন্স ওয়ার্ল্ড, আজকে একটি কথা না বললেই নয়, আজ আগামীকাল আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের জন্মদিন। তিনি একটি কথা বলে গিয়েছিলেন, এই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অবশ্যই আজকে আমি ভাবিকে, যেহেতু ওমেন্স ওয়ার্ল্ড, আমি ভাবিকে যেটা বলতে চাচ্ছি যে আজ উনি যেখানে এসেছেন এটার পিছনে কতটুকু সাপোর্ট ছিল, আপনার সাপোর্ট ছিল বলেই কিন্তু সে আজ এখানে আসতে পেরেছেন। এই বিষয়টি আপনি কতটুকু মানেন? না, এটা আমি 100% মানি। কারণ যখন একজন হাজব্যান্ড ওয়াইফ যখন সংসার করবে, একজন আরেকজনকে সাপোর্ট ছাড়া কিন্তু কেউ আগাতে পারবে না, এটা সম্ভবই না। যতটুকুই হোক সাপোর্ট অবশ্যই দরকার যে কোনো কিছুর জন্য। হাজব্যান্ড যখন কোনো কিছু করবে ওয়াইফের সাপোর্ট দরকার, ওয়াইফ কোনো কিছু করতে গেলে হাজব্যান্ডের সাপোর্ট দরকার। হ্যাঁ, এবং জাতীয় কবি যেটা বলে গেছেন যে অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়, এটা আপনি কতটুকু বিশ্বাস করেন বা মানেন? এটা তো মানে এর চেয়ে সত্য কথা, এর চেয়ে সত্য কথা আর কিছুই নাই। অনেক সময় কিন্তু এটাতেও এই ধরনের কথাতেই আসে যে না, মানে না আমি জানি, কিন্তু আপনি কতটুকু মানেন এটা? না, আমি বলি যে যদি অফ দ্য রেকর্ড কিছু থাকে, এক্সাম্পল ধরেন একটা সংসার হওয়ার পর তো তার সংসার, তার ভালো লাগার জায়গায় অনেক কিছু থাকতে পারে, তার একটা ভালো বন্ধু থাকতে পারে, হতে পারে সে নারী বন্ধু, হতে পারে সে পুরুষ বন্ধু একজন নারীর জন্য। মানে যা কিছুই, এটার পেছনে যত কথাই আমরা বলি যে একজন পুরুষ এবং নারীর সহমর্মিতা না থাকলে কোনো কিছুতেই অর্জন করা সম্ভব না। আপনি ধরেন ফুলের ব্যাপারও যদি আসে, ফুলের পরাগায়ন যদি না হয়, ফুল কিন্তু তার কি বলে তার বিকশিত হতে পারে না। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের সাথেই নর ও নারীর একটা ব্যাপার আছে, এটা থাকবে, এটা থাকতেই হবে, এটা করার কিছু নেই। মানে তার মানে অবশ্যই এটা স্বীকার্য যে পৃথিবীতে প্রতিটা জায়গায় এই যে ওমেন্স ওয়ার্ল্ড আপনি আসতে চাননি আমাদের এই অনুষ্ঠানে, কিন্তু আজকে দুজনের মাঝে যে কথাগুলো আসছে সবকিছু কিন্তু বেরিয়ে আসছে। আমরা কিন্তু স্বীকার করছি যে একজন নারী, আজ তানজিন বাগি সোমা যেখানে আছেন, উনি একজন
ফুল টাইম জব করছেন এনএচএস এ। আমিও ফুল টাইম জব করি। সেও ফুল টাইম না, জব আপনি তো করছেন, আপনাকে সে সাপোর্ট করছে, তারপরে নিজস্ব একটা বিজনেস সে রান করছে, প্লাস এটা আমাদের দুইজনেরই এটা কিন্তু business-টা, আপনার সাপোর্ট আছে বলেই কিন্তু সে করতে ঠিক পারছে। দুইজন না, মানে অফ দ্য আমাদের রেকর্ড আরো আছে। দুইজন, আমাদের একটা মানে ফ্রেন্ড আছে, ও হ্যাঁ সে মিথিলা মানে আমরা তিনজনে মিলে, মিথিলা ও বার্মিংহাম থেকে। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এখনো এক সপ্তাহ হয়ে গেছে, তারপর মনে হচ্ছে যেন ঈদ আনন্দ এখন আমাদের মাঝে হয়ে গেছে। আর তাই আজ আমাদের সাথে যে অতিথি রয়েছেন তাদের সাথে আমরা গল্প আড্ডায় জমে উঠেছি। আশা করি যারা আছেন আমাদের সাথে উপভোগ করছেন আমাদের এই কি বলবো, মানে সুখী দম্পতি বা যেটাই বলি, একে অপরের পরিপূরক, তাদের মধ্যে যে একটু 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 মারমার কাটকাট একটু ভাব, এই বিষয়টাও ভালো লাগছে, খুব উপভোগ করছি। যারা এইমাত্র জয়েন করেছেন আমাদের সাথে, আমি আবার পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, ফজলুল বাড়ি বাবু, এবং সেই সাথে রয়েছেন আমাদের প্রিয় ভাবি তানজিন বাড়ি সোমা। তো আমরা যেখানে ছিলাম, যে আপনার একটি বিজনেস রয়েছে, তো ওই বিজনেস সম্পর্কে, এবং সেখানে অবশ্যই বাবু ভাই সাপোর্ট করছে আপনাকে। অবশ্যই সাপোর্ট না করলে হয়তো আপনি এটাকে ফুল টাইম জব করে এটা আসলে খুব টাফ, ফুল টাইম জব করে বিজনেস রান করাটা সহজ ছিল না, সহজ না। তো আমি আপনার থেকে একটু এই বিষয়টি সম্পর্কে জানতে এটা চাচ্ছি। আসলে বিজনেসটা আমরা জাস্ট ওপেন করেছি, আমরা একদমই নতুন। আমাদের পেজটার নাম হচ্ছে সাত সাধ্য। তো এখানে আমি আছি, বাংলাদেশ থেকে আমার ভাই, আর ভাইয়ের এক বান্ধবী আছে, আর আমার বান্ধবী আছে এখান থেকে বার্মিংহামে, মিথিলা। তো আমি বাবু, এরা সবাই মিলে, ওরা বাংলাদেশ থেকে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। আর এখানে আমরা জাস্ট ওপেন করেছি। আর এইটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে বিজনেসটার, এইটার কি আমাদের যা আসবে এটা আমরা একটা চ্যারিটি অর্গানাইজেশনের সাথে কাজ করছি। এখান থেকে 15% চলে যাবে, যা ইনকাম হবে এখানে ওই অর্গানাইজেশনে অনেক এতিম বাচ্চারা আছেন, তাদের জন্য হেল্পের জন্য। তো মেইনলি আমরা ফোকাস করছি ওই দিকেই। খুবই ভালো, আস্তে আস্তে, মাত্র তো শুরু। আচ্ছা, আপনি যে ফুল টাইম জব করছেন পাশাপাশি বিজনেস, যেটা আমি বললাম, হ্যাঁ। তো এই ক্ষেত্রে বাবু ভাই কিন্তু বলেছে তখন যে আমিও কিন্তু ফুল টাইম জব করি। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই, যেহেতু দুজনে ফুল টাইম জব করছেন, তো এই যে সংসারে ঘরে ফিরে এসে বাবু ভাই ঘরে ফিরে এসে কতটুকু সাপোর্ট করছেন? কারণ আমরা কিন্তু দেখে থাকি যে আমাদের সমাজে কিন্তু এটা প্রচলিত যে ঘরের কাজগুলো ওয়াইফ যতই বাইরে কাজ করো, ঘরের কাজগুলো কিন্তু তাকেই করতে হয়, আমরা ধরে নিই যে এটা মেয়েদেরই কাজ। এই ক্ষেত্রে আপনি একটু ব্যতিক্রম, আমি বিশ্বাস করি এবং জানি। তো এই জিনিসটা কিভাবে যায় আপনাদের সংসারে? আসলে বিষয়টা মানে যারা আজকে দেখছেন দর্শক, মানে আমার বন্ধু যারা দেখছেন, যারা আমার পরিচিত অপরিচিত, সবার কাছে আসলে বাইরের ব্যাপারটা একটু ভিন্ন হয়। আমাদের মধ্যে পুরুষদের মধ্যে যেটা থাকে আর কি, আমরা মনে করি যে এই সমাজটা বোধহয় পুরুষের, আসলে তা কিন্তু না। সমাজটা কিন্তু পুরুষ এবং নারীর সংমিশ্রণে, পুরুষ এবং নারীর যৌথ উদ্যোগের ফলাফল হচ্ছে একটা সমাজ হয়। তো আমরা পুরুষরা মনে করি যে এই কাজটা বোধহয় তার, আসলে তা না। বাইরের জগতে যখন একজন সাপোর্টার থাকে না, ভাই বোন নাই, কেউ নাই, আমরা দেশে তো কাজ করার জন্য কাউকে পাই, আমরা তাকে রাখতে পারি, কিন্তু যেহেতু পাই না, এই ক্ষেত্রে যদি পুরুষরা যদি একটু হেল্প না করে খুব টাফ হয়ে যায়। যেমন কাজের পরে এসে এই যে কাজটা শুরু করেছে বা আমিও আছি জড়িত, এটা আসলে খুব সহজ কাজ না, অনেকগুলো জায়গা পার হতে হয় একটা কাজের জন্য। তো সেই জন্য শুধু এই ক্ষেত্রে না, মানে একটা কাজ করে আরেকটা কাজ করছে সেই জন্য না, আসলে ঘরের কাজ প্রত্যেকেরই করা অবশ্যই। এবং তারপরেও দেখি যে মেয়েদের আসলে অংশটাই বেশি থাকে। তো মেয়েদের অংশটা যেহেতু বেশিই থাকে, সেইখান থেকে আমাদের হওয়া উচিত অন্তত সাপোর্টিভ বা একটু সহানুভূতিশীল না হলে আসলে বাইরের জগতে চলা খুব টাফ হয়ে যায়। আপনি কতটুকু সাপোর্ট করেন? আমি তো মানে ঘরে ভাবি যখন নাকি কাজে চলে যায়, খাবারের পরে যেগুলো থাকে, মানে ওগুলো কি আপনি ক্লিন করে রাখেন? একদম খুব সুন্দরভাবে সবাইকে বলতে চাচ্ছি, মানে আমি খুব রান্না করতে খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে, কারণ আমার নিজের রান্না করতে নিজের খুব খেতে খুব ভালো লাগে এবং কাউকে খাওয়াতে ভালো লাগে। বাবু ভাইয়ের কাছ থেকে জেনে এখন, এবং বাবু ভাইয়ের কাছ থেকে কিছু শিখুন। ভাই পরে আমার কেউ গালাগালি দিয়েন না ভাই, আমি যেটা সত্য কথা তাই। আমি খুব পছন্দ করি রান্না করতে, এবং রান্নার বিষয়টাও কিন্তু একটা আর্ট, তাই না? আর প্রত্যেকটা মানুষের ভেতরে কিন্তু শৈল্পিক একটা ব্যাপার আছে যেটা আসলে কেউ বলে না। প্রত্যেকটা মানুষের, কেউ কিন্তু ছন্দ ছাড়া হাঁটে না, বেতাল গান গায়,
তাল উল্টে যায়, বেতালে গান গায়, বেসুরা গান গায়, কিন্তু কেউ কিন্তু ছন্দ ছাড়া হাঁটে না। যে ছন্দে হাঁটে সেও কিন্তু একজন নৃত্যশিল্পী, যারা তার কিন্তু ছন্দে চলে। তার মানে প্রত্যেকটা মানুষের মধ্যে ছন্দ আছে, এবং ছন্দ মানে হচ্ছে একটা শৈল্পিক ব্যাপার আছে। তো সেই জন্য প্রত্যেকটা মানুষের একটা জীবনে তো আসলে অনেক কিছু প্রয়োজন হয় না, একটু মানে সহানুভূতি দেখানো, সহানুভূতি পাওয়া, এর মিশ্রণেই আসলে একটা সংসার চলে। একটা সংসার সুন্দর এবং 27 থেকে 50 বছর পর্যন্ত চলে যেতে পারে। হ্যাঁ, এবং আমরা যেতে তার পারে, অনেক হ্যাঁ। উদাহরণও দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। এবার আমি একটু যাচ্ছি যে দুজনের সংসারে 27 বছর বাইরে যেটা বললেন যে একজন প্রতি একজন সহানুভূতিশীল হওয়া, তো কার কথা কে বেশি বোঝেন? মানে অনেক সময় আছে না সংসারে যে অনেক কথা, যে কোনো কথা বলতে চায় কিন্তু বলতে হয় না, আপনি বুঝে ফেলেন, হ্যাঁ। অথবা আপনি কি চান সেটা সে বুঝে ফেলে। এই জিনিসগুলো কে বেশি বোঝেন একজন আরেকজনকে? বাবু ভাই কাছে বলবো, আপনি বলতে হবে না। এইটা আসলে বোঝার ব্যাপারটা আসলে এটা আসলে হয় কি, ওই যে মানুষ অভ্যাসের দাস না ভাই, যে যত কথাই কন, একসাথে থাকতে থাকতে আছে ও তো এই জিনিসটা করে, এই জিনিসটা করে, আচ্ছা ও তো এই জিনিসটা করে। আসলে এখানে অত প্রেম ভালোবাসার কিছু নাই ভাই, এটা হচ্ছে দেখতে দেখতে শিখে যাওয়া, গাইতে গাইতে গায়ন হয়। একটা ছোট্ট প্রমাণ হয়ে যায়। আপনি দুজনেই গানের মানুষ, গান দিয়ে আমরা একটু প্রমাণ করে নিই। দর্শক মণ্ডলী, আমরা একটা ছোট্ট একটু প্রমাণ চাই দেখতে চাই। এটা তো অনেক বাবু ভাই, কঠিন একটা হ্যাঁ, ব্যাপার। না এই বাটিটা একটু, আমরা এই বাটিটার মধ্যে কয়েকটা গানে চিরকুট আছে, যেটা আমাদের কিছু গানের কথা লেখা আছে। দুজনেই গানের মানুষ, দুজনেই গান করেন। তো একজন একটা তুলবেন, সোমা ভাবি একটা তুলবেন, ইশারায় বলবেন গানের কথাটা। বাবু ভাই কতটুকু বুঝতে পারে আমরা এটা প্রথম দেখতে চাচ্ছি। ও মাই গড, এটা বিশাল একটা তুলেন। বিশাল একটা পরীক্ষা। আচ্ছা, দিয়ে দেন আমার কাছে। হ্যাঁ, দেখি সোমা ভাবি কি পেয়েছে সেটা, বাবু ভাই কতটুকু তার ইশারায় সে কতটুকু বোঝাতে পারে। এটা এখন ইশারায় কিভাবে বুঝাবো? দেখি দেখি কতটুকু আপনি ইশারা, কতটুকু বাবু ভাই বোঝে। বুঝতে পারছেন তো? ইশারায় ইশারায় শীষ কতটুকু? দিয়ে এটা তো তুমি আমাকে দেখো না। এটা নাই। না না, আমি বলছি আচ্ছা, যে গান মুখে তো করা কথা যাবে বলা না। যাবে না, ইশারা আপনার বুঝাতে হবে। আহ, না না, গানে সুর আসে বেরোতে না, যাচ্ছে। না না না, সুর আসা যাবে না। সব সখীরে পার করিতে নেব না, হয় না, আমি বুঝতে পেরেছি, বাবু ভাই ধরতে পারে নাই। এত গান, এত কিছু, এত সবকিছুতে এইরকম এইরকম এইরকম। এই যে মাঝি, হ্যাঁ, তুমি আমার মনে মাঝি, আমার পরাণ পাখি। ভাই এটা যদি হয় পাখি, তাহলে ভাই এইটা কি ভাই, এটা তো ভাই ঢেউ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাবু ভাই হয়ে গেছে। এবার আমি দেখি সোমা ভাবি, আমিও যাবো আপনিও হয়ে হেরে। গেছেন, কারণ আপনি বুঝাইতে পারেন নাই আপনার আমি, ভাষা। হ্যাঁ, আমার ভাষা, আর সে হ্যাঁ। আপনার ভাষা হ্যাঁ, বুঝতে পারে না। এবার দেখি হ্যাঁ। বাবু ভাই, আচ্ছা, দেখি সে কতটুকু বুঝাতে এবার পারে। দেখি সে কতটুকু পারে আপনাকে। আমিও এটা পারবো না। চুপি চুপি বলো, আমিও পাস করছি, আমি বাবু ভাই পাস করে গেছে। বাবু ভাই পাস, এই ক্ষেত্রে দুজনেই পাস, কারণ আপনি বলেছেন এবং সে বুঝেছে, হ্যাঁ। সে ধরতে পেরেছে, তার মানে দুজনেই পাস। চুপি চুপি। কিন্তু আবার এইটাতে বুঝতা তার নাচি মাঝি। মানে বাবু ভাই ভাবির দিকে একটু কম খেয়াল করে। আমরা যত কিছুই বলুক, আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে ভাবি যেটা বোঝাতে চায়, বাবু ভাই অনেক সময় আসলে গান পাগল ভাই, মানুষ, লেখালেখি মানুষ, কিছু করার নেই, তারা এমনই হয়, একটু ভাবুকটা এটা একটু। আসলে সব কিছুর পরে আসলে একটা সময় বলে না যে আসলে একটা সময় মানুষ, সে আমি না, আপনিও চান, সেও চায়, পৃথিবীর প্রত্যেকটা মানুষই একটা সময় চায় সে নিজের মতো করে একটু থাকতে। এটা দোষের কিছু না, কারণ প্রত্যেকটা মানুষের নিজের আত্মতৃপ্তির একটা ব্যাপার কিন্তু দেয়া উচিত, সেই সুযোগটা দেওয়া উচিত। সেটা কামরান ভাই আপনাকে দেবে, বা মৃদুল মোহন আপনাকে দেবে, বা আপনি তাদেরকে দেবেন, বা আমি তাকে দেব, আমার ছেলে মেয়ে। এটা না হলে না আসলে ওই জায়গাগুলো নক করা যায় না, বা মানে ধাক্কা মারা যায় না। কারণ আমি যদি নিজেই আত্মতৃপ্তিতে মানে অসন্তুষ্টিতে ভুগি, আরেকজনকে তো
অবশ্যই তুষ্টি দেওয়ার কোনো সম্ভব সুযোগই না। নেই। সম্ভব না। তো এটা আসলে কোনো দোষের না। এটা এটা কোনো এটা দোষের দোষের না না। ভাবি, এটা জিজ্ঞেস করছি, সে বলছে এটা কোনো দোষের না, কারণ হ্যাঁ। এই ধরনের মানুষ যারা লেখালেখি করে অবশ্য তারাই, গান করে হ্যাঁ। একটু ভাবুক টাইপের একটু হয়, ভাবুক একটু টাইপের গোলাম মন হয়, একটু। হ্যাঁ। তো কখনো কি খুব বেশি বিরক্ত হয়েছেন যে মনে হয়েছে যে কেন এই লেখালেখি বা কেন এই গান বাজনার পিছনে থাকে, কখনো আপনাকে মানে ওইভাবে খেয়াল করে না বা যতটুকু প্রয়োজন আপনার অ্যাটেনশন দেওয়ার সেটা দিচ্ছে না, কখনো কি এমন মনে হয়েছে? দর্শক অ্যাটেনশন, হ্যাঁ হ্যাঁ, দর্শক দর্শক নোট করেন আমি কি বলে। না, অ্যাটেনশন আমাকে দেওয়া এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না আমি কখনো ওর কাছ থেকে এই জিনিসটা পেয়েছি যে অ্যাটেনশন দেয় নাই। হ্যাঁ, কিন্তু অনেক সময় একটা সংসারে ঝড় ঝাপটা, অনেক পরিস্থিতি, অনেক সময় হয়তো কোনো একটা পরিস্থিতিতে হয়তো মনে হয়েছে যে না, এই জিনিসটা কি হবে। আমরা মানুষ, আমাদের জীবনে অনেক উত্থান পতন যায়, সেরকম উত্থান পতন আমারও এক সময় গিয়েছে, আমাদেরও গিয়েছে। সেই সময়টা আমি অনেক সময়, সে সময় হয়তো কোনো এক সময় আমার মনে হয়েছে কি হবে, তবে কিন্তু আপনি পরে যেহেতু আবার গানের হ্যাঁ, মানুষ, যেহেতু সেও আমি গানের মানুষ, গানের হয়তো আপনি মানুষ, তাকে হ্যাঁ। অনেকটাই বুঝতে পারেন, হ্যাঁ। যেহেতু দুজনেই গান ভালোবাসেন, দুজনেই গানের গান মানুষ হ্যাঁ, জন্য এটা হয়তো এই হ্যাঁ। কারণে হয়তো আপনি কখনো না, মানে কিন্তু আমি হ্যাঁ, অনেক সময় হয়তো বলেছি বা হয়তো মনের ভিতরে আসছে না বলে থাকলেও, কিন্তু তার মানে এই না যে আসলে এই জিনিসটাকে, গানটাকে ছোটবেলা থেকে বাবুর ভিতরে অসম্ভব রকমের আল্লাহ দিয়ে দিয়েছে এই গুণটা। আমার ভিতরেও হয়তো কিছু আছে যার কারণে আমি ছাড়তে পারি না, আমি অসম্ভব রকমের ভালোবাসি গানটাকে। অনেক সময় অনেক পরিস্থিতিতে হয়তো অনেক কিছু মনে আসে, কিন্তু ছাড়া এটাকে কখনোই যাবে না। এটা যে কত বড় একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, এটা একটা বিশাল রিক্রিয়েশন। আমরা রাগ হই বা যাই হই, যা কিছু ঝড়ঝাপটা, কিন্তু তারপরেও আপনি দেখবেন যে গানটা কিন্তু আপনার ভিতরটাকে একেবারে ক্লিয়ার করে দেয়, মনটা ভালো করে দেয়। মনটা ভালো তো করে দেয়। আজকে আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু গান হবে। ঈদের একটা গান গাওয়া যায়, হ্যাঁ। কারণ আমার একটা সময় ছিল যে আমরা তো সবাই আসলে আপনি তো অনেক লেখা অনেক কাজী ঈদের, নজরুল ইসলামের গানটা তো আসলে ওই ধরনের গান কি, মানে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, যাদের গান শুনে আমরা বড়, তাদেরকে পেরিয়ে যাওয়ার কোনো সুযোগ পৃথিবীর আমাদের বাঙালিদের নাই। কিন্তু একটা সময় মনে হতো যে কিছু গান বোধহয় হওয়া উচিত। যেমন 2004 বা 2005 দিকে আমি যখন ভিয়েনায় ছিলাম, আমি ভিয়েনা থেকে এসেছি, ভিয়েনা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভিয়েনায় ছিলাম তখন আমি যেহেতু সবসময় একটা অনুষ্ঠান করতাম, এই আপনাদের মতো, আপনার স্পেনে যেরকম সব কিছু মিলে একটা হই হুল্লোর মধ্যে ছিলেন, তো তখন আমি কিছু গান লিখেছিলাম। এবং আজকে আমি কাজ করবার সময় আমার রিসেন্ট একটি গান করেছি আমি, সেই গানটা শুনতে শুনতে সাথে সাথে বাজছিল আমার পুরনো অনেক সুর। আমি মাঝে মধ্যে ভাইজান অবাক হয়ে যাই যে এগুলো আমার কাজ। আমি আজকেও খুব অবাক হচ্ছিলাম, এগুলো আমার কাজ, আমি খুব অবাক হয়ে যাই। তো সেই সময় কিছু গান লিখেছিলাম, খুব সুন্দর মিষ্টি গান ছিল, কিন্তু ওই যে আমার হয়তো কোথাও একটা বাধা আছে। বাধাটা এমন হতে পারে যে আল্লাহ, যেহেতু আমি একজন ধর্মবিশ্বাসী মানুষ, আল্লাহ হয়তো চায় না যে আমি আর গান বাজনা করি, এটা হতে পারে, এটা আমার একটা বিশ্বাস হতে পারে যে আমাকে সে প্রোটেক্ট করছে গান বাজনার ব্যাপারে, হয়তো তার অন্যরকম ইচ্ছা, সেটা হতে পারে। আর আরেকটা যেটা হয় আর কি, আমার মুখ চোরা স্বভাব বা আমার কাউকে বলা যে আমার একটা কাজ নিয়ে করা, যেটা না করলেই পৃথিবীতে চলে না, তো সেই সব কারণে আমার এই গানগুলো পেছনে পড়ে আছে। তবে আমি চেষ্টা করছি এখন সেই সময় লেখা একটি গান আমরা চেষ্টা করছি গাইবার জন্য। দর্শক মণ্ডলী, আশা করি আপনাদের ভালো লাগবে। ঈদ এলো ভাই বছর শেষে, হেসে হেসে খুশির বেশে। ঈদ এলো ভাই বছর শেষে, হেসে হেসে খুশির বেশে। ঈদ এলো রে ভাই ধরাতে, ঈদ এলো, ও ঈদ এলো রে ভাই ধরাতে, ঈদ এলো। ঈদ এলো ভাই বছর শেষে, হেসে হেসে খুশির বেশে। ঈদ এলো ভাই বছর শেষে, হেসে হেসে খুশির বেশে। ঈদ এলো রে ভাই ধরাতে, ঈদ এলো, ও ঈদ এলো রে ভাই ধরাতে, ঈদ এলো। খুব সুন্দর গান, এই গানটা আমি শুনেছি।
তবে যেটা বাবু ভাই যেটা বলেছেন যে মানে ঈদের গান আমাদের কিন্তু তুলনামূলকভাবে ঈদের গান অনেক কম। অনেক কম। প্রতি বছর যেমন পুজোর মধ্যে কিন্তু প্রতি বছর পুজোর গান অজস্র আসছে, গান অজস্র গান হয়। অজস্র তো গান আমাদের কিন্তু হচ্ছে। সেই হিসেবে ঈদের গান, কিন্তু আপনার যে গানগুলো এই গানগুলো আমার সামনে আসা উচিত আমি মনে করি। চেষ্টা করছি আসলে এটার জন্য, যেটা মানে আমি আজকে মানে একটা সুন্দর একটি জায়গা আইওয়ান টিভি, তার সামনেই আমি বলার চেষ্টা করছি যে আসলে আমি অনেক চেষ্টা যে করিনি তা না, বিভিন্ন মিডিয়ার বিভিন্ন জায়গাতে লন্ডনে আসার পরে চেষ্টা করেছি, তারা আমাকে ভালোবেসেছেন অনেক। যেমন আমি যদি বলি যে আহাদ ভাই, আমাদের চ্যানেল এসের আহাদ ভাই, তিনি আমার এই গানগুলোকে নিয়ে একটা অনুষ্ঠান, এত সুন্দর একটা অনুষ্ঠান করার চেষ্টা করেছিলেন সেই প্রথম দিকে আমি যখন প্রথম অনেক আসি। আগে না, 2013 আমি খুব অবাক হয়ে গেছিলাম, কিন্তু আমার খুব মানে আমি করজোড়ে ক্ষমা চাচ্ছি তাদের কাছে। আমি কিছু মানে আমার সহশিল্পীদের অসহযোগিতার কারণে সেই অনুষ্ঠানটা আমি আসলে সেইভাবে করতে পারিনি, কিন্তু এত সুন্দর কিছু গান ছিল যে একদম সেই ঈদের মাঠে চলে যাওয়া, দেশের বাড়িতে, এইরকম একটা অনেক ছিল। তো যাই হোক, আবারও সবার কাছে অনুরোধ যে আমি বলে না, এখানে অনেকে ভালো ভালো গান লিখেন, স্বপন ভাই আছেন প্রেজেন্টার, ভালো গান লিখে সুর করে, এবং অনেকে আছেন, আলাউর ভাই আছেন, যে মিনিমাম প্রতি বছর ঈদের নতুন একটা দুটো গান আসা উচিত। সত্য কথা। এবং তাদের সবাইকে নিয়ে যে চ্যানেলগুলো আছে, চ্যানেলগুলোর আসলে এটা দায়িত্ব, কারণ একটা গান যখন সার্বজনীন হয়ে যাবে, সারা বিশ্বের বাঙালি গাইবে, তখন কিন্তু বলবে, যেমন আমরা চ্যানেল আয়ের একটা গান বোধহয় আমরা শুনি যে এলো রে ভাই খুশির ঈদ, কি একটা যেন গান ছিল, অনেক দিন চলেছে। তো সেরকম আমার মনে হয় যে চ্যানেলগুলোরও উচিত, আপনাদেরও উচিত, আপনারা আমরা চেষ্টা করছি। যেমন এই বছর আইওয়ান টেলিভিশন এই প্রথম কিন্তু আমাদের এই ইংল্যান্ডে, লন্ডনে যে আমাদের একটি টিভি চ্যানেল, আমরা এই আমাদের কাজী নজরুল ইসলামের সেই কালজয়ী গান এটা আমাদের নিজস্ব একটা মিউজিক ভিডিও আমরা করেছি। আমাদের সেই ছবিগুলো দেখেছি, হ্যাঁ এটা আমাদের চলা শুরু, হয়তো আমরা সামনে আরো অনেক কিছু করবো, আপনাদের মতো যারা আছে তাদের গানগুলোকে আমরা সামনে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করবো, যদি দর্শক মণ্ডলী এবং যারা আছেন সকলের সাপোর্ট আমাদের সাথে থাকবে, অবশ্যই থাকবে। এবং আশা করি আমরা আইওয়ান টেলিভিশন এভাবে আরো অনেক ভালো ভালো কিছু কাজ করতে পারবো। আপনাদের সকলের সহযোগিতা অবশ্যই আমরা আছি, সহযোগিতার জন্য আছি। কারণ এই যে রমজানের এই রোজার শেষে এই এখানে যে টিভি চ্যানেলগুলো যাদের কথা বললেন, কেউ কিন্তু এটা করতে পারেনি যে তাদের নিজস্ব প্রোডাকশন। আমি এটা দেখেছি যেটা আমাদের আইওয়ান টেলিভিশনের নিজস্ব প্রোডাকশন। রমজানের এই রোজার শেষে এই গানটি আমরা করেছি। একটু বোধহয় ভুল, আমি সরি, আমি রায়হান ভাই খুব ভালো একজন মিউজিশিয়ান, আমাদের কিন্তু একটা গান রায়হান ভাই করেছিল, সঙ্গীত পরিচালনায় রাসেল সেটার ভিডিও করেছিল, সেটা একটা গান, সেটা না, সেটা আরেকটাই, কোরমা পোলাও খাবরে ভাই আজকে মজা করে, এটা আপনার গান। হ্যাঁ, এটা বাচ্চাদেরকে দিয়ে করেছিলাম। শুনি না প্লিজ, এই গানটা অনেক সুন্দর। একটু যদি কোরমা পোলাও খাবরে ভাই আজকে মজা করে, কোরমা পোলাও খাবরে ভাই আজকে মজা করে, রোজার শেষে চাঁদ উঠেছে ঈদ এসেছে ঘরে, রোজার শেষে চাঁদ উঠেছে ঈদ এসেছে ঘরে, আবার কোরমা পোলাও খাবো রে ভাই আজকে মজা করে, কোরমা পোলাও খাবো রে ভাই আজকে মজা করে, বছর শেষে চাঁদ উঠেছে ঈদ এসেছে ঘরে, বছর শেষে চাঁদ উঠেছে ঈদ এসেছে ঘরে। এই গানটা আমি শুনেছি, আমরা গেয়েছিও একসাথে। এই গানগুলো আসলে সামনে আসা উচিত, আশা করি আসবে। হয়তো আমরা এই বছর তো চলেই গেল বাংলাদেশের পরে আমরা যদি তিনটা বাংলাকে ভাগ করি, একটা হচ্ছে যে বাংলাদেশ, আমরা যদি কলকাতাকে ধরি, আরেকটা বাংলা, এবং ইংল্যান্ড, একটা বিশাল জায়গা যেখানে বাংলার সব কিছুর চর্চাটা খুব বেশি হওয়া উচিত। এবং আমার মনে হয় যে এখানে সুযোগগুলো আছে, তো সেই সুযোগের জন্য প্রতিটা চ্যানেল, প্রতিটা যারা সাপোর্ট করে, যারা এগুলো নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে, তারা সবাই যদি এগিয়ে আসে, এইখানেও একটা ভালো মিউজিক ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে। অনেক ভালো ভালো মিউজিশিয়ান আছে, শিল্পী আছে, ইয়াং জেনারেশন আমরা আশাবাদী যে আমরা সামনে আরো ভালো কিছু পাবো। অবশ্যই। বাবু ভাই, আপনার কাছে যাচ্ছি। আগামীকাল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। তো উনি আমাদের এই, আপনি ওমেন্স ওয়ার্ল্ডে এসছেন, আমি প্রথমেই বলেছি যে আপনি প্রথমে রাজি ছিলেন না, আপনাকে অনেক কাঠখড় পুড়িয়ে আমার আনতে হয়েছে আপনাকে। যাই হোক, তো আপনি যে আজকে এই মুহূর্তে এই যে আমাদের জাতীয় কবি যে নারীদের নিয়ে যে অনেক কিছু বলে গেছেন, তাকে কিভাবে আপনি মূল্যায়ন করছেন এই বিষয়টি নিয়ে, যে নারীদের নিয়ে যে উনি করেছেন, কথা বলেছেন বা লিখেছেন? একজন পুরুষ সবসময় প্রত্যেকটা জিনিসই একটা বিপরীতমুখী স্রোতের দিকে কিন্তু সে ঘোরে। যেমন নদী যখন কি বলে জোয়ার আসে, সে কিন্তু সাগরের দিকে যায়,
ঠিক সেই রকম একজন পুরুষও কিন্তু সেটা যেই হোক, যে সম্পর্কই হোক, বন্ধুর হোক, ভাই হোক, বোন হোক, নারী পুরুষের বিপরীতমুখী সম্পর্কটা কিন্তু বেশি মধুর হয়। এবং নজরুল ইসলাম নারীদের কল্যাণের জন্য যেমন জাগো নারী জাগো বন্যী এগুলো শিখা, তাই অসাধারণ সৃষ্টি। হ্যাঁ, অসাধারণ না, সৃষ্টি। আমাদের বিদ্রোহী কবি বলি, প্রেমের কবি বলি, ভালোবাসার কবি বলি, সে যদি যতটা সময় সে বেঁচে ছিলেন সেই সময়টা যদি তার অসুস্থতা না থাকতো তাহলে হ্যাঁ, সে সে আরো- বিশ্বে রেকর্ড করে যেতে পারতো। হ্যাঁ, দেখেন তার গান গাওয়া কিন্তু খুব সহজ না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সাংঘাতিক। সে 9টা না 10টা রাগ রাগিনীর স্রষ্টা, এটা একটা বিশাল ব্যাপার। এবং নারীদের ব্যাপারে শুধু সে না, রবীন্দ্রনাথ বলি আর হ্যাঁ, যেই রবীন্দ্রনাথ বলি, লিখেছেন, যেহেতু সবাই আগামীকাল হ্যাঁ, আমাদের হ্যাঁ, তার নজরুলের। জন্মবার্ষিকী, তার এই জন্য সেই আমরা জন্যই তাকে- হ্যাঁ, তাকে অবশ্যই হ্যাঁ। তার অনেক গান আছে, যেমন আর একটা গান আছে, তুমি আর একটি দিন থাকো হে চঞ্চল, এটা অবশ্য একজন নারী তার স্বামীকে বলছে। হ্যাঁ। এরকম অনেক গান আছে, অনেক কাজ আছে যেটা নজরুল ইসলাম নারীদের এগিয়ে যাওয়ার জন্য করেছে। উৎসাহিত করেছেন এবং লিখেছেন। ধন্যবাদ বাবু ভাই। তো আমি একটু বলবো যে আজকে আপনি তো প্রথমে বলেছেন যে ওমেন্স ওয়ার্ল্ড যেটা এখানে আপনার কেমন লাগছে, কেমন লাগলো আজকে? আমি আসলে আপনার কি মনে হলো যে এখানে এসে আপনি মানে হ্যাঁ, কি না তা মেয়েদের কিন্তু মধ্যে না, এসে তা বসলাম কিন্তু নাকি না, এমন কিছু না। আসলে বিষয়টা এরকম যে মানে ওমেন্স ওয়ার্ল্ড ইট ডাজন্ট মিন যে যে ওমেনদের নিয়েই শুধু করবে, womenদের নিয়েই, কিন্তু প্রথম অবশ্যই। থেকে সেট আপটা এরকম ছিল, তো যে কারণে দেখি নাই আমি প্রথম থেকে, মানে মিতা ভাবির যেগুলো ছিল তার মধ্যে নারীদের স্থানটাই বেশি ছিল। আর হতেই পারে, এটা কোনো দোষের না, পুরুষরাই তো আমরা করি, আমরা সব কিছু করি। সেই জায়গা থেকে আমার এক সংকোচ ছিল, কারণ সত্য কথা যেটা, যে একটা সময় ছিল যে আমি আমার বোনের দিকে তাকায়ও কথা বলতে ভয় পাইতাম, মানে এটা আমার ছিল। আর সেই জায়গা থেকে মনে হচ্ছে যে একদম। মিতা ভাবি ডাকতেছে, ভাই কার সকল সামনে নাই, যাবো? আমার অনুষ্ঠানে কিন্তু প্রচুর ভিউয়ার্স, আপুরা কিন্তু প্রচুর ভিউয়ার্স রয়েছে যারা মহিলারা দেখেন, এবং যতটুকু যে তারা সানডে হলে আমার অনুষ্ঠানটা দেখার জন্য কে হ্যাঁ, গেস্ট হ্যাঁ, আসছে, হ্যাঁ। বিশেষ করে অনেক ব্যাপারই আছে যে না কোন গেস্ট আসলেন, হ্যাঁ, কিভাবে হ্যাঁ, সাজলেন, কিভাবে, কি শাড়িটা হ্যাঁ, পরলেন, কি শাড়িটা এটাও পরলেন, দেখে এটাও অনেকে, এই বিষয় দেখে, নিয়ে কথা হ্যাঁ, বলছি। হ্যাঁ। তো সব মহিলারা কিন্তু আপনাকে দেখছেন আজ, হ্যাঁ। আপনি কি ভয় পাচ্ছেন? না না, ভয় তো পাওয়ার প্রশ্নে আসে না, ভয় তো পাওয়ার প্রশ্নে আসে না। আমি আপনাদের জন্য, সবার জন্য আমার অনেক শুভকামনা, এবং সবাই শুধু একটা জিনিস মনে রাখবেন, সেটা পুরুষ হোক নারী হোক, পরস্পরের ভালোবাসাটা ডিপেন্ড করে জাস্ট বিশ্বাস। বিশ্বাসটা খুব ছোট্ট একটা শব্দ, এই বিশ্বাসটা যত বেশি গাঢ় হয় তার তত বেশি ভালোবাসা স্থায়ী হয়। অনেক কিছুকে আসলে আমরা খুব সাদা চোখে দেখি, তো সাদা চোখে দেখবেন না, ভাববার চেষ্টা করবেন যে আসলে কতটুকু পজিটিভ, কতটুকু নেগেটিভ জিনিসগুলো যত পারেন অ্যাভয়েড করবেন, তাহলেই দেখবেন যে একটা সংসারে বলি বা একটা সমাজে বলি, আমাদের অনেক কিছু থেকে আমরা মুক্তি পাবো। ধন্যবাদ। ধন্যবাদ। সভাপতি আপনাকে বলবো, আমাদের সময় একেবারে শেষ, দর্শকদের থেকে বিদায় নেবার জন্য আজকে এই বিশেষ অনুষ্ঠানে আপনি আপনার একেবারে ঘরে মানে ধর্মিনী না, পথ চলার সাথী বলে একেবারে যেটা বলেছি প্রথমে, যে একজন আরেকজনের পরিপূরক হয়েছে, হ্যাঁ এটা শব্দ নাই, পরিপূরক হয়ে চলছেন, সে মানুষকে নিয়ে এসেছেন, এবং তাকে নিয়ে আজকে অনুষ্ঠান খুবই ভালো লাগলো। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার বিদায় নেবার জন্য মিতা ভাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আয়নকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এখানে আমাদেরকে মানে হাজির করার জন্য। সেই সাথে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে যেখানে থাকবেন অনেক ভালো থাকবেন। আজকে আমরা জানি না, চেষ্টা করেছি আপনাদেরকে কিছু আনন্দ দেওয়ার জন্য, আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং নিজেদেরকে সেফ রেখে এই করোনা পরিস্থিতিতে সবাই ভালো থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সভাপতি। বাবু ভাই খুব ছোট্ট করে বিদায় নেবেন। অবশ্যই মিতা ভাবিকে তো ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, তার ভালোবাসা, তার আন্তরিকতার অভাব নাই। এই ঠিক স্ক্রিনের বাইরে যারা কাজ করছেন তারা প্রচুর পরিশ্রম করে, ছোট্ট কাজগুলো এত সুন্দর করে না করলে আমাদের মতন এরকম লোকজনকে সুন্দর দেখা যেত না। তাদেরকে অনেক ধন্যবাদ। আই-ওয়ানের প্রতিটি মানুষকে। আই-ওয়ানের সেট আপটাই আসলে একটা অন্যরকম। তবে এখানকার যেগুলো চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেলই আমাদের সবার খুব প্রিয়, সবার ভালোবাসার, কারণ সবাই বলে না যে ভাই বোন
ভাই বোনের মতো আমরা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক খুশি হয়েছে আজকে এসেছি। উমেন্স ওয়ার্ল্ডে শাড়ি পরতে পারলে ভালো হতো, ভালো লাগতো। নেক্সট টাইম হয়তো নতুনত্ব নিয়ে আসা না, হবে। আমরা চাই না, ভালো থাকবেন। আমরা চাই না যে আপনারা শাড়ি পরে আসেন, আমরা চাই যে আপনারা পুরুষরা একটু মজা হোক, সবসময় আমাদের সাথে সাথে এভাবে এই ভাই ভাই, থাকেন। থাকবেন। হ্যাঁ, বন্ধু হয়ে থাকবেন, থাকেন। থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, সেই সাথে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। শুধু এটুকুই বলবো যে নারী বলেন আর পুরুষ বলেন, প্রতিটি সফল পুরুষের পিছনে একজন নারী থাকেন এবং প্রতিটি সফল নারীর পিছনে একজন পুরুষ থাকেন। সে যেভাবেই হোক, একজন নারীকে এগিয়ে যেতে হলে তার সাথে যে কোনো পুরুষ, সে কখনো বাবা, কখনো ভাই, কখনো স্বামী, কখনো বন্ধু হয়ে তার পাশে থাকেন বলেই সে নারী এগিয়ে যেতে পারে। আজ আমাদের এই ওমেন্স ওয়ার্ল্ডে তারই প্রমাণ মিলেছে। আমাদের যে একজন ভাই ছিলেন আমাদের সাথে, সে প্রমাণ করে দিয়েছেন যে আমাদের যে আপু ছিলেন, যে সে যেখানে এসেছেন সেই জায়গাতে পৌঁছে দিতে তাকে সার্বিক সহযোগিতা করতে হয়েছে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।